আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা, ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান। তো রাসায়নিক গণনা শুরু করার আগে প্রথমে আমরা জানতে হবে রাসায়নিক বিক্রিয়া কি। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন, তো রাসায়নিক বিক্রিয়া কি? আমরা জানি এক বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে বা একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ কি হয়, উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যদি আমরা উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, সাপোজ এ থেকে বি আর সি মনে করে উৎপন্ন হচ্ছে, তাহলে এ হচ্ছে এখানে কি একটা পদার্থ থেকে কি উৎপন্ন হচ্ছে, একাধিক পদার্থ উৎপন্ন হচ্ছে। যেমন আমরা বিক্রিয়াটা আমরা যদি সাপোজ ধরো লিখি, যেমন CaCO3, এটা কি ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড, আর উৎপন্ন হবে তোমার কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। সেরকম একাধিক পদার্থ, কার্বনকে আমরা যদি বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে যদি কি করি, দহন করি, তাহলে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, রাসায়নিক বিক্রিয়া। তাহলে দুটো পদার্থ থেকে একটা পদার্থ উৎপন্ন হলো, তাহলে এইগুলো হয়ে গেল কি রাসায়নিক বিক্রিয়া। তো এই চ্যাপ্টারে আমরা দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, একটা হচ্ছে তোমার গুণগত তথ্য জানতে পারি, আর 2 নম্বর কি জানতে পারি, পরিমাণগত তথ্য। তো গুণগত তথ্য কি, এখানে আমরা যেমন পরিষ্কার দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড, আর কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে কি গুণগত তথ্য। তো রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি করব, রাসায়নিক সমীকরণে পরিণত করব। যেমন ধরো আমরা এই বিক্রিয়াটা করেছি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়া NH3। আমরা নিচু লেভেলে আমরা শিখেছি ব্যালেন্স শিখেছি না, শিখিনি? হ্যাঁ, তাহলে নাইট্রোজেনের কটা পরমাণু আছে, এখানে 2টো, এখানে কটা আছে, 1টা। তাহলে ব্যালেন্স করতে গেলে এখানে কত দিতে হবে, 2। তাহলে 2 দিলে 3 দুগুণে 6টা হচ্ছে হাইড্রোজেনের কত দিব, 3। তখন এটাকে রাসায়নিক বিক্রিয়া না বলে কি বলা হচ্ছে, রাসায়নিক সমীকরণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে, রাসায়নিক সমীকরণ। কি বলা হচ্ছে, সমীকরণ। তাহলে সমীকরণ কি, তাহলে রাসায়নিক সমীকরণ হচ্ছে উভয় দিকে পরমাণুর সংখ্যাটাকে কি করা, সমান করা। তার মানে এই দুটো কি বলা হয়, যারা রাসায়নিক বিক্রিয়া যারা অংশগ্রহণ করে তাদের কি বলা হয়, বিক্রিয়ক পদার্থ। কি বলা হয়, তাহলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে তোমার কি বিক্রিয়ক পদার্থ, আর এটা কি বলা হয়, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে রাসায়নিক সমীকরণ যদি কাকে বলে, তাহলে আমরা কি বলবো, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অনুসংখ্যার সঙ্গে না পরমাণু সংখ্যার সঙ্গে বিক্রিয়াত পদার্থে যদি পরমাণু সংখ্যা কি হয়, সমান হয়। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি কোনো তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা এবং বিক্রিয়াত পদার্থের পরমাণু সংখ্যা কি হয়, সমান হয়, তখন সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলি, রাসায়নিক সমীকরণ বলি, বা কেমিক্যাল কি বলা হয়, ইকুয়েশন বলা হয়। ইকুয়েশন মানে হচ্ছে তোমার কি সমীকরণ। তাহলে এইগুলো আমরা জানি। তাহলে আমরা রাসায়নিক সমীকরণ থেকে কী জানতে পারি, গুণগত তথ্য, আর কি জানতে পারি, পরিমাণগত তথ্য। তাহলে এই চ্যাপ্টারে আমরা দেখো প্রথমে বলেছি কি গণনা মানে কি, গণনা মানে হচ্ছে ক্যালকুলেশন করা, তাই তো। তাহলে আমরা পরিমাণগত কীভাবে তথ্য জানবো, দেখো নাইট্রোজেনের সঙ্গে এখানে আমরা বলতে পারি, দেখো কী বলতে পারি, দেখো 1 মোল নাইট্রোজেনের সঙ্গে কত মোল হাইড্রোজেন বিক্রিয়া করেছে, 3 মোল। কত মোল, 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে। বোঝা গেল? হ্যাঁ, আর কি বলতে পারি, আমরা এটা বলতে পারি, দেখো আমরা যে গ্রামে যদি নিয়ে যাই, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14। তাহলে 14 গণিত কত হবে, 2, মানে কত হবে 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 3 ইন্টু কত হবে, 1 ইন্টু 2 সমান হবে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 2 ইন্টু কত হবে তোমার নাইট্রোজেন কত হবে 14, আর এটা কত হবে 1 গণিত 3 সমান কত হবে বলো তো, 2 গণিত 17, নাকি
সমান কত হবে 34 গ্রাম। বুঝতে পারলা? তাহলে এইগুলো জানতে পারি। আর কি জানতে পারি বলো তো? আমরা জানি, আমরা পড়েছিলাম ক্লাস 9-এ যে এসটিপিতে বা এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে এখানে কত মোল গ্যাস আছে? 1 মোল। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো 22.4 লিটার, এগুলো আমরা পরিমাণ জানতে পারছি, পরিমাণগত তথ্য পাচ্ছি এখান থেকে। তাহলে 22.4 লিটার নাইট্রোজেনের সঙ্গে 3 গণিত 22.4 লিটার হাইড্রোজেন বিক্রিয়া করে 2 গণিত 22.4 লিটার কি উৎপন্ন করছে? অ্যামোনিয়া। তাহলে এগুলো আমরা কি পাচ্ছি? এগুলো আমরা পরিমাণ পাচ্ছি। ঠিক আছে, এটা নোট করে নাও, লিখে নাও বিক্রিয়াটার নিচে। এরপর আমরা আসবো, দেখো ভরের সংরক্ষণ সূত্র। কি আসবো? ভরের সংরক্ষণ সূত্র। তাহলে ভরের সংরক্ষণ সূত্র কে দিয়েছিল? বিজ্ঞানী ল্যাবোসিয়ে দিয়েছিল। কে দিয়েছিল? বিজ্ঞানী ল্যাবোসিয়ে। কি বলেছিল? যে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটা কি হবে? সমান হবে। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কী হবে? সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো প্রথমে আমরা বলেছি যেমন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, এখানে হচ্ছে বিক্রিয়ক পদার্থ, কারণ এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে, আর অ্যামোনিয়া আছে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোট ভর কত হবে? দেখো আমরা প্রথমে বার করেছি 28 গ্রাম, আর এখানে কত 6 গ্রাম। 28 আর 6 কত হবে যোগ করলে? 28 প্লাস 6 যোগ করলে কত হবে? 34 গ্রাম। সেটা কার সঙ্গে সমান হচ্ছে? অ্যামোনিয়ার সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা কে দিয়েছিল? বিজ্ঞানী ল্যাবোসিয়ে দিয়েছিল। তাহলে ভরের সংরক্ষণ সূত্র। এরপরে আছে দেখো বিজ্ঞানী আইনস্টাইন এসে কি দিবে? আপেক্ষিকবাদ তথ্য দিবে। আপেক্ষিকবাদ তথ্য। বিজ্ঞানী আইনস্টাইন এসে কি দিবে? আপেক্ষিকবাদ তথ্য। আপেক্ষিকবাদ তথ্যে কি বলেছে? যে ভরকে আমরা কিসে রূপান্তর করতে পারি? শক্তিতে। কিসে রূপান্তর করতে পারি? শক্তিতে। কিংবা শক্তিকে আমরা কিসে রূপান্তর করতে পারি? ভরে। এটা বিজ্ঞানী আইনস্টাইন বলেছিল, এবং তিনি একটা সমীকরণ দিবেন। সেই সমীকরণটা কি? সেই সমীকরণটা হচ্ছে ই সমান mc স্কোয়ার। ই মানে কি? ই মানে হচ্ছে এনার্জি বা শক্তি, এম মানে কি? ভর। কার ভর? বস্তুর ভর। আর সি মানে হচ্ছে তোমার শূন্য মাধ্যমে কি হবে? আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার কি হবে? সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করতে পারবে কে? আলো। তাহলে এটা হলো বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকবাদ তত্ত্ব। এটা হলো কি? ওর সমীকরণ ই সমান কি? mc স্কোয়ার। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্ব এবং কি আছে? প্রমাণ ঘনত্ব। তো বাষ্প ঘনত্বটা কি? তাহলে বাষ্প ঘনত্ব নির্ণয় করা হয়েছে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে। কার সাপেক্ষে? হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে। তা এটাকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব বলা হয়। বাষ্প ঘনত্ব কি বলা হয়? আপেক্ষিক ঘনত্ব বলা হয়। তো বাষ্প ঘনত্ব যদি সংজ্ঞা বলা হয় তাহলে আমরা কী বলবো? এসটিপিতে বা এনটিপিতে। তার মানে কি? একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর। তাহলে কোনো গ্যাসের ভর বলতে যে কোনো গ্যাসের ভর, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, হ্যাঁ। তাহলে যে কোনো গ্যাসের ভর বলছে সমআয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যতগুণ ভারী, সেই সংখ্যাকে আমরা কি বলতে পারি? বাষ্প ঘনত্ব বলতে পারি। বাষ্প ঘনত্ব কী দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়। কী দিয়ে প্রকাশ করা হয়? ডি। তাহলে আমরা বলতে পারি বাষ্প ঘনত্ব ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বাষ্প ঘনত্ব ডি ইজিক্যাল টু আমরা কি বলতে পারি? কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই কি বলবো? সমআয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। সমআয়তন H2 গ্যাসের ভর।
সম আয়তন H2 গ্যাসের ভর। তাহলে আমরা এটা বলতে পারি কোনো গ্যাসের ভর অনুপাত আমরা কি বলতে পারি সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে দুটি ভরের অনুপাত হওয়ার কারণে এখানে কিন্তু বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক থাকে না। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব কন্ডিশন কি, শর্ত কি, একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায়। তাহলে একই চাপ ও উষ্ণতায় আমরা বলতে পারি যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, তাই তো? এই দুটোর অনুপাতকে আমরা কি বলতে পারি, বাষ্প ঘনত্ব বলতে পারি। এরপরে আছে দেখো প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্বটা কি? প্রমাণ ঘনত্ব বলতে বোঝাচ্ছে তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে আমরা কি বলবো, প্রমাণ ঘনত্ব। এসটিপি, এসটিপি এর পুরো নামটা কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, PRESSURE। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, বা আমরা এটাকে এনটিপি বলা হয়, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো প্রমাণ ঘনত্ব কাকে বলা হয়, তাহলে আমরা বলতে পারি এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব বলে, প্রমাণ ঘনত্ব বলে। তাহলে এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে কি বলা হয়, প্রমাণ ঘনত্ব বলা হয়। ঠিক আছে, এবার আমরা দেখব যে বাষ্প ঘনত্বের সঙ্গে প্রমাণ ঘনত্বের কি সম্পর্ক আছে, তাই তো? তাহলে এখানে আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি প্রমাণ ঘনত্বের, যেমন আমরা বলতে পারি এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে, তাহলে আমরা বলতে পারি H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব, H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান আমরা কত বলতে পারি, 0.089, এত কি হবে, গ্রাম পার কি হবে, লিটার, এত গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো সম্পর্ক, দেখবো আর দুটো আছে প্রমাণ ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের কি সম্পর্ক আছে। বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্বের মধ্যে সম্পর্ক। তাহলে বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্বের মধ্যে সম্পর্ক কি আছে, তাহলে আমরা প্রমাণ আর বাষ্প ঘনত্ব সমান জানি, বাষ্প ঘনত্ব আমরা এখন বললাম সংজ্ঞা থেকে যে বাষ্প ঘনত্ব ডি দিয়ে প্রকাশ করা হয়। বাষ্প ঘনত্ব সমান আমরা কি বলতে পারি, আমরা এটা বলতে পারি যে ভি লিটার কোনো গ্যাসের ভর, তাই তো? কোনো গ্যাসের ভর ডিভাইডেড আমরা কি বলবো, ভি লিটার H2 গ্যাসের ভর, শর্ত কি, একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায়। তার মানে এখানে চাপ এবং উষ্ণতায় কি রাখা হয়েছে, স্থির রাখা হয়েছে। তাহলে আমরা বলতে পারি বাষ্প ঘনত্ব ডি সমান কি বলতে পারি, ভি লিটার যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই বি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে আমরা ভিকে ভি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এটা বলতে পারি 1 লিটার কোনো গ্যাসের ভর, তাই তো? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়, 1। তাহলে আমরা এটা বলতে পারি তো 1 লিটার কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই 1 লিটার H2 গ্যাসের ভর। হ্যালো, তাহলে এখানে আমরা দেখো বলতে পারি যে বাষ্প ঘনত্ব ডি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ডি সমান আমরা বলতে হ্যাঁ, আর তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে বাষ্প ঘনত্ব সমান তাহলে 1 লিটার গ্যাসের ভর, 1 লিটার কোনো গ্যাসের ভর আর 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, আমরা জানি 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত, একই চাপ উষ্ণতায় 0.089। ঠিক আছে, আবার 1 লিটার কোনো গ্যাসের ভর, 1 লিটার কোনো গ্যাসের ভরকে কি বলা হয়, প্রমাণ ঘনত্ব বলা হয়। হ্যাঁ, 1 লিটার একই চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের ভরকে কি বলা হয়, প্রমাণ ঘনত্ব। তাহলে আমরা এটা বলতে পারি দেখো যে বাষ্প ঘনত্ব ইনটু কত হবে এটা, তাহলে আমরা এটা বলতে পারি দেখো বাষ্প ঘনত্ব
বাষ্প ঘনত্ব সমান, দেখো 1 লিটার যে কোনো গ্যাসের ভর, আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম কি এসটিপিতে বা এনটিপিতে বা একই চাপ ও উষ্ণতায়। তাহলে আমরা বলতে পারি 1 লিটার কোনো গ্যাসের ভরকে আমরা কি বলতে পারি? প্রমাণ ঘনত্ব বলতে পারি। কি বলতে পারি? প্রমাণ ঘনত্ব বলতে পারি। প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই কত হবে? 0.089। তার মানে এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি, কোনো দেখো যদি গুণ করি, এর নিচে কিছু না কত আছে? 1 আছে। তাহলে আমরা বলতে পারি দেখো প্রমাণ ঘনত্ব সমান কি বলতে পারি তাহলে? প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব গণিত 0.089। বোঝা গেল? পরে দেখো বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক দেখব। কি করব? বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক, যে বাষ্প ঘনত্ব ও আণবিক ভর ভরের মধ্যে সম্পর্ক, মলিকুলার ওয়েট। আণবিক ভর মানে মলিকুলার ওয়েট। তাহলে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি বাষ্প ঘনত্ব সমান, আমরা লিখতে পারি যে আমরা জানি বাষ্প ঘনত্ব ডি সমান আমরা কি বলতে পারি? ভি লিটার গ্যাসের ভর ডিভাইডেড বাই বলতে পারি ভি লিটার যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই আমরা কি বলতে পারি? ভি লিটার H2 গ্যাসের ভর। তার মানে আমরা বলতে পারি বাষ্প ঘনত্ব সমান আমরা এটাও বলতে পারি যে 1 লিটার, আমরা অ্যাভোগাড্রো প্রকল্প পড়েছি। অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলা হয়েছে? যদি আমরা ধরে নিই এই একটা পাত্রে মনে করো ভি আয়তন গ্যাস আছে বা ভি লিটার গ্যাস আছে, সেই ভি লিটার গ্যাসে মনে করো এন সংখ্যক অণু আছে। কত সংখ্যক অণু আছে? এন সংখ্যক অণু আছে। এটা অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী আমরা পড়েছিলাম যে ভি সমানুপাতিক এন। তার মানে কি একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক কি থাকে? অণু থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি ভি আয়তন গ্যাসে কত সংখ্যক অণু আছে? এন সংখ্যক। তাহলে এখানে ভি লিটার আয়তনে আমরা কত সংখ্যক অণু আছে আমরা ধরে নিব? এন সংখ্যক অণু আছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে এন সংখ্যক অণু গ্যাসের ভর ডিভাইডেড বাই কি হবে? এন সংখ্যক অণু H2 গ্যাসের ভর। তাহলে আমরা আয়তন দিয়ে প্রথমে প্রকাশ করলাম, দ্বিতীয়বার আমরা কী দিয়ে প্রকাশ করলাম? অণু সংখ্যা দিয়ে। কী দিয়ে প্রকাশ করলাম? অণু সংখ্যা দিয়ে। তাহলে এখন দেখো এনকে এন দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? 1 পাবো। তাহলে আমরা এটাও বলতে পারি যে একটি অণু গ্যাসের ভর, একটি অণু ডিভাইডেড বাই আমরা তাহলে এনকে এন দিয়ে ভাগ করছি, তাহলে এখানে 1 হবে। তাহলে আমরা বলতে পারি একটি অণু H2 গ্যাসের ভর। তাহলে আমরা এটা বলতে পারি দেখো একটি অণু গ্যাসের ভর, আমরা জানি হাইড্রোজেনের একটা অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে? 2খানা। হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস। অর্থাৎ একটা অণুতে কখনো পরমাণু আছে? 2খানা। তাহলে আমরা এটা বলতে পারি 2 ইন্টু একটি H পরমাণু গ্যাসের ভর। আমরা ক্লাস 9-এ শিখেছিলাম যে আণবিক ভরের সংজ্ঞাতে কী বলা হয়েছে? যে কোনো একটা অণুর ভর বলছে একটি হাইড্রোজেন পরমাণু ভরের তুলনায় যত গুণ ভারী সেটাকেই কী বলা হয়? আণবিক ভর বলা হয়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো 1/2 ইন্টু একটি অণুর ভর ডিভাইডেড বাই আমরা কি বলতে পারি? একটি H পরমাণুর ভর, যেটাকে আমরা কি বলতে পারি? আণবিক ভর বলতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি বাষ্প ঘনত্ব সমান 1/2 ইন্টু কত হবে? আণবিক ভর। 1/2 ইন্টু আণবিক ভর। বা এটা আমরা বলতে পারি
আণবিক ভর সমান কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে আণবিক ভর সমান আমরা বলতে পারি 2 গণিত বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভরকে কী দিয়ে প্রকাশ করা হয়? ইংরেজিতে বলা হয় মলিকুলার ওয়েট। তাহলে এম ইজিক্যাল টু কথা বলা হয় 2 × d। তাহলে এম ইজিক্যাল টু 2d। এটা হয়ে গেল প্রমাণ। লিখে নাও এটা। হ্যাঁ, তো তোমাদের তাহলে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক তোমাদের হয়ে গেল, দেখিয়ে দিলাম। দেখে নাও, কোনো জায়গায় যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, রাসায়নিক গণনা 3 নাম্বার চ্যাপ্টার পড়ানো হলো সম্পন্ন, ঠিক আছে। এর পরের দিন পার্ট 2তে তোমাদের অঙ্কটা করানো হবে। এর যে গাণিতিক যে অঙ্কগুলো আছে সেই গাণিতিক প্রশ্নগুলো করানো হবে। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। সব ভালো থাকবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।